আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? তো আজকে আমরা নতুন একটি ভিডিও ক্লাস নিয়ে তোমাদের সামনে। আমি আব্দুল্লাহ এনায়েত। তো আজকে আমরা পেরিওডিক মোশন পড়ব, পর্যাবৃত্তি গতি। তাহলে চলো আর দেরি না করে আমরা শুরু করি। পর্যাবৃত্তি গতি, তো এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারটা তুমি যদি ভালো পারো তাহলে এর পরের চ্যাপ্টার যেটা আছে ওয়েভ বা তরঙ্গ তুমি ভালো পারবে। তাহলে আসলে গতি আমরা নিয়ে আজকে গতির আমরা প্রকারভেদ নিয়ে ডিসকাস করব। সর্বপ্রথমে গতি কয় প্রকার হতে পারে দেখো। গতিকে আমরা দুই ভাবে ভাগ করতে পারি। একটা পর্যায়ভিত্তিক গতি আর একটা পর্যায়ভিত্তিক নয়, এভাবে ভাগ করতে পারি। তাহলে পর্যায়ভিত্তিক গতি আর একটা কি পর্যায়ভিত্তিক নয় বা অপর্যাবৃত্ত গতি। আমরা বলতে পারি অপর্যাবৃত্ত গতি। ঠিক আছে, তো আমরা এইভাবে দুই ভাবে ভাগ করতে পারি। তাহলে পর্যাবৃত্তি গতি কোনটা সেটা দেখো একটু। সেটা আমি এখানে তোমাকে ড্র করতেছি। এই কোন বস্তুর গতি যদি এমন হয় যে তার গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে ধরো আমি যদি ঘড়ি কাটা চিন্তা করি, তো এটা 12টা বাজবে, এটা কটা বাজবে, এটা 3টা 6টা, আর এটা কটা 9টা। তো এই ঘড়ি কাঁটা যখন ঘুরে দেখো সব সময় কিন্তু সে এই 12 নাম্বার যে কাঁটা আছে এটাকে সে কিন্তু একই দিক থেকে অতিক্রম করে। তো শর্ত কি একটা, একই দিক থেকে অতিক্রম করতে হবে, একই দিক থেকে অতিক্রম করতে হবে, এটা প্রথম কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন যে একই দিক থেকে অতিক্রম করতে হবে। আর 2 নম্বর শর্ত কি নির্দিষ্ট সময় পর পর। তো এই দুইটা গতি বা এই দুইটা বৈশিষ্ট্য যারা ফলো করবে, ফুলফিল করবে, তারাই পর্যাবৃত্তি গতি। যেমন সূর্যের চারদিকে পৃথিবীর গতি, তারপর তোমার ঘড়ির কাঁটার গতি, সবই কি পর্যাবৃত্তি গতির উদাহরণ। আর যারা আমরা 19-এ যেসব গতি নিয়ে পড়েছিলাম, এই যে দেখো সরলরৈখিক গতি, হ্যাঁ, বা রাস্তায় যখন আমরা হাঁটি, এগুলো কিন্তু অপর্যাবৃত্ত গতি। ঠিক আছে, এরপর আসি যে পর্যাবৃত্তি গতি আবার দুই ধরনের হতে পারে, বা এই যে পেরিওডিসিটি এটা কিন্তু দুই প্রকার। যে এটাকে আমি দুই ভাবে চিন্তা করতে পারি। যারা এই দুইটা কন্ডিশন ফুলফিল করবে তাদেরকে বলা হয় অ্যাকচুয়ালি স্থানিক পর্যাবৃত্তি গতি। স্থানিক পর্যাবৃত্তি গতি অর্থাৎ স্থানিক পর্যাবৃত্তি বলতে আসলে আমরা পর্যাবৃত্তি গতিকে বুঝাই, বা এটা অ্যাকচুয়ালি স্থানিক পর্যাবৃত্ত গতি। দেখুন স্পেশাল পেরিওডিসিটি। তো পর্যাবৃত্ত আরেকভাবে হতে পারে, সেটা কি, সেটা কালিক পর্যাবৃত্তি। ঠিক আছে, কালিক পর্যাবৃত্তি কেমন? সেটা কোনো ফাংশন যদি নির্দিষ্ট সময় পর পর, বা কোনো ফাংশন হোক বা কোনো কিছু যদি নির্দিষ্ট সময় পর পর একই মান গ্রহণ করে, তাকে বলা হয় কালিক পর্যাবৃত্তি। যেমন এই 16ই ডিসেম্বর যদি আমরা চিন্তা করি, তো আজকে যে 16ই ডিসেম্বর, ঠিক এক বছর পরে আবার কিন্তু 16ই ডিসেম্বর আসবে। তাহলে এটা এক ধরনের কালিক পর্যাবৃত্তি এর উদাহরণ। তো কালিক পর্যাবৃত্তি মানে টেম্পোরাল পেরিওডিসিটি। ওকে, তো 16ই ডিসেম্বর, বা আমাদের যে বাসাবাড়ি আমরা যে বিদ্যুৎ ব্যবহার করি, সেটা কিন্তু দেখো 0.2 সেকেন্ড পরে একই মান গ্রহণ করে। তো এটা আমাদের কালিক পর্যাবৃত্তি। তো এই চ্যাপ্টারে মূলত তোমার স্থানিক পর্যাবৃত্তকেই আসলে পর্যাবৃত্তি গতি হিসেবে ধরা হয়েছে। এই কালিক পর্যাবৃত্তি আমরা আলোচনা বেশি করব না। সো অ্যাকচুয়ালি আমরা এই স্থানিক পর্যাবৃত্ত যেটা, সেটা নিয়ে আমরা ডিসকাস করব এই চ্যাপ্টারে। তারপরে দেখো এই পর্যাবৃত্তি গতি কিন্তু আবার দুই ভাবে হতে পারে। একটা স্পন্দন গতি, আর একটা স্পন্দন গতি নয়। সো স্পন্দন গতি আর এটা কি স্পন্দন গতি নয়, এই দুই ভাবে আমরা ভাগ করতে পারি। স্পন্দন গতি নয়। ওকে,
তো স্পন্দন গতি কোনটা, বা আমরা এটাকে বলতে পারি সন্দিত গতি। তো ভাইব্রেটিং মোশন, তো কোনো যদি এরকম হয় কোনো বস্তু কণা তার গতিপথের অর্ধেক সময় একদিকে আরেক বাকি অর্ধেক সময় বিপরীত দিকে চলে, তাহলে এই ধরনের গতিকে বলা হয় স্পন্দন গতি, বা আমরা দোল গতি বলতে পারি। তাহলে সরল দোল গতি, বা এটাকে আমরা বলতে পারি হচ্ছে যখন কোনো বস্তু তার গতিপথের অর্ধেক সময়, ধরো এই একটা গতি, যেমন সরল, আমরা যদি সরল দোলে চিন্তা করি, সে কি করতেছে অ্যাকচুয়ালি তার গতিপথের অর্ধেক সময় সে এই দিকে যাচ্ছে, বাকি অর্ধেক সময় এই দিকে যাচ্ছে। তো অ্যাকচুয়ালি এই ধরনের গতিকে বলা হয় স্পন্দন গতি। আবার এটা কিন্তু অবশ্যই এক ধরনের পর্যাবৃত্তি গতি বটে। সো তো স্পন্দন গতি যদি কোনটা, যেমন এইটা, এই ঘড়ি কাটা গতি কিন্তু স্পন্দন গতি নয়, সেটা কি, সেটা হচ্ছে শুধু পর্যাবৃত্তি গতি। সো তো স্পন্দন গতি হচ্ছে এমন যে সমস্ত বস্তু কণার গতি হচ্ছে অর্ধেক সময় একদিকে যায় আর বাকি অর্ধেক সময় ঠিক বিপরীত দিকে যায়, তাহলে এই ধরনের গতিকে বলা হয় স্পন্দন গতি। তাহলে আমাদের স্পন্দন গতি শেষ, এটাকে বলা হয় ভাইব্রেটিং মোশন বা অসিলেশন মোশন। এরপর হচ্ছে এটাকে চাইলে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, তিনটা ভাগে। সিম্পল হারমোনিক মোশন বা সরল সন্ধিত স্পন্দন গতি, দুই নম্বর হচ্ছে ড্যাম হারমোনিক মোশন, আরেকটা হচ্ছে ফোর্স হারমোনিক মোশন। তিনটা জিনিস, একটা হচ্ছে স্পন্দন গতি হতে পারে সিম্পল হারমোনিক মোশন বা সরল সন্ধিত স্পন্দন গতি, অথবা হতে পারে ড্যাম্পড হারমোনিক মোশন, অথবা হতে পারে ফোর্স হারমোনিক মোশন। ঠিক আছে, তো এই তিনটা জিনিস আসলে আমি একটু ডিসকাস করতে যাচ্ছি, বাকিগুলো আমি মুছে দিচ্ছি। তো এখন অ্যাকচুয়ালি হচ্ছে আমরা এই তিনটা জিনিস নিয়ে একটু ডিসকাস করব, সেটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন, ড্যাম্পড হারমোনিক মোশন, আর একটা কি বলতো, ফোর্স হারমোনিক মোশন। এই তিনটার মধ্যে ডিফারেন্সটা কি? তোমাদের বইগুলোতে এই তিনটা আসলে এক্সপ্লেইন করা নাই, তো উপরে ক্লাসগুলোতে হচ্ছে এইটা ডিটেইলস বলা আছে। তো আমরা শুধু একটু জানবো, আমাদের এই ক্লাসে হচ্ছে সিম্পল হারমোনিক মোশন নিয়ে আমাদের আসলে অ্যাকচুয়ালি আলোচনা, বাট এই দুটো আমাদের লাগবে না, তবু জাস্ট আমরা একটু জেনে নেই যে আসলে এই দুটো জিনিস কি জিনিস। ফোর্স হারমোনিক মোশন, সিম্পল হারমোনিক মোশন, সিম্পল হারমোনিক মোশন, এটা বাংলায় বলা হয় সরল সন্ধিত স্পন্দন গতি, অনেক বড় তার নাম, সরল সন্ধিত স্পন্দন গতি। ওকে, আর ড্যাম্পড হারমোনিক মোশন, তো সিম্পল হারমোনিক মোশন হচ্ছে যেটা একদম সিম্পল, যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে সিম্পল হারমোনিক মোশন ওইগুলোকে বলা হয় যেটা হচ্ছে এক নম্বর বৈশিষ্ট্য হবে, তার দুইটা বৈশিষ্ট্য থাকবে, একটা হচ্ছে তার ত্বরণ সরণের সমানুপাতিক এবং হচ্ছে কি উল্টো দিকে কাজ করবে, তাই এটা মাইনাস দেব আমরা, কারণ সব সময় ত্বরণ আর সরণ হচ্ছে বিপরীতমুখী, তাই আমরা এটা মাইনাস দিয়েছি। দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই যে ত্বরণ হবে বা সরণ হবে, সরণ সর্বদা সরণ সর্বদা সাম্যাবস্থামুখী, সাম্যাবস্থান অভিমুখী, অর্থাৎ সাম্যাবস্থা যেটা সেটা দিকে সবসময় কি সরণ কাজ করবে, তাই সরণ সর্বদা সাম্যাবস্থান অভিমুখী। এই দুইটা বৈশিষ্ট্য যাতে থাকবে তাদের হচ্ছে বলা হয় সিম্বল হারমোনিক মোশন। সিম্বল হারমোনিক মোশনের ক্ষেত্রে আমরা কনসিডার করি যে এটা ভাইব্রেটিং সবসময় একইভাবে হতে থাকবে, এরকম হবে, কখনোই ভাইব্রেটিংটা কমবে না। বাট আসলে কেমন হয়, যেমন আমরা যদি ল্যাবে করি স্প্রিংকে টেনে ছেড়ে দিই, তখন স্প্রিংগুলো এইভাবে দৌড়তে দৌড়তে আস্তে 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 থেমে যায় না, তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি ড্যাম্পড হারমোনিক মোশন। এই যে, তো হারমোনিক হতে 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 একসময় একদম কমে যায়, এটা হচ্ছে সিম্পল হারমোনিক ড্যাম্পড হারমোনিক মোশন। আর সিম্পল হারমোনিক মোশনের এটা হবে এমন, এর সবসময় একই, সবসময় কি একইভাবে এসে সন্ধিত হতে থাকবে বা আন্দোলিত হতে থাকবে। বাট ড্যাম্পড হারমোনিক মোশন হচ্ছে কি আস্তে আস্তে এটা কমে যায়। আর ফোর্স হারমোনিক মোশন হচ্ছে যেটাকে কিনা
বাইরে থেকে একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করা হয়। ঠিক আছে, তো এই তিনটাই হচ্ছে আমাদের তোমার সন্দিত গতির উদাহরণ। তো অ্যাকচুয়ালি এখন আমরা ডিসকাস করব শুধু সিম্পল হারমোনিক মোশন নিয়ে। সো আমরা চলে যাচ্ছি একদম সিম্পল হারমোনিক মোশনের ভিতরে। সিম্পল হারমোনিক মোশন, সরল সন্দিত স্পন্দন গতি। তো এই গতির প্রথম আমরা বৈশিষ্ট্য কি বলেছিলাম, যে তার ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীত দিকে ক্রিয়ারত। সো আমরা একটা মাইনাস দিয়েছি। তো আমরা কিন্তু আবার সেই ছোট্টবেলায় পড়ে আসছি যে ফাদার সমান সমান মাদার, তাই না? এফ সমান সমান এম এ। এখানে দেখো বস্তুর ভর কিন্তু ধ্রুব। সো উই ক্যান রাইট এফ ইজ প্রপোর্শনাল টু কি এ, মানে ফোর্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু অ্যাক্সিলারেশন। সো এখান থেকে আমরা লিখতে পারি এই অ্যাক্সিলারেশনকে সরিয়ে অ্যাকচুয়ালি আমরা কিন্তু এফ নিয়ে আসতে পারি। তো নিয়ে আসলাম। তো নিয়ে আসার ফলে অ্যাক্সিলারেশন কোনো কষ্ট পায়নি, সো সে কান্না করে নাই। এখন দেখো আমরা কি করব, আমরা কিন্তু জানি যে সরণকে আমরা এক্স আর অথবা এস দিয়ে প্রকাশ করতে পারি, তাই না? সরণকে আমরা এক্স আর অথবা এস দিয়ে প্রকাশ করতে পারি। এখন এই সরণকে যদি আমরা দেখো, সরণকে যদি আমরা সময়ের সাপেক্ষে কি করি, ব্যবকলন করি, তাহলে কি পাই? অবশ্যই আমরা কি পাবো? ভেলোসিটি পাবো, বেগ পাবো। কেন? দেখো সরণ বাই সময় মানে কি? সরণ বাই সময় কি? বেগ। সো আমরা তাই লিখলাম। আবার যদি এই বেগকে যদি আমরা সময়ের সাপেক্ষে ব্যবকলন করি তাহলে কি পাবো? বেগকে যদি আমরা সময়ের সাপেক্ষে ব্যবকলন করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে ত্বরণ। সো আমরা এটাকে এভাবে লিখতে পারি, আমি ত্বরণকে যদি আগে লিখি আর এটাকে পরে লিখি তাহলে কিন্তু এইভাবে লিখতে পারবো। দেখো ddt অফ v, এখন v এর মান বসিয়ে দেই। দেখো v এর মান কি? ওই যে v এর মান আমরা পেয়েছি আগে, সেটা এখানে পুট করে দিব। সো এবার আমি কি লিখবো? দেখো এই যে এখানে কি dt দুইটা, তাহলে dt হোল স্কয়ার। তো হোল স্কয়ার এই হোল ব্র্যাকেট না দিয়ে আমরা এইভাবে লিখতে পারি। আর এখানে d দুইটাতে d স্কয়ার, x একটা বলে d স্কয়ার x। সো এটা আমরা পেয়ে গেলাম। তো এটাকে কিন্তু অনেকে এই জিনিসটাকে অনেকে এভাবে লেখে। তোমরা যখন উপর ক্লাসে উঠবা দেখবা যে এটাকে x এখানে একটা পুটুলি দেয়, এটাকে এভাবেও রিপ্রেজেন্ট করা যায়। আর অ্যাক্সিলারেশনকে আমরা চাইলে এভাবেও রিপ্রেজেন্ট করতে পারবো। সেটা কি? দেখো এই x ডাবল বার, এভাবেও এটাকে রিপ্রেজেন্ট করা হয় বা যেতে পারে। ঠিক আছে, সো এখন যদি এই মানগুলো আমরা এখানে বসিয়ে দিই তাহলে f সমান সমান কি লিখতে পারবো? আমরা m এ লিখতে পারবো না? তো এই m এ আর এই সমানুপাতিক চিহ্ন যদি উঠিয়ে দিই তাহলে একটা সমান সমান লিখতে পারবো আর এটা কি লিখতে পারবো। সো এই কেটা কি? কেটাকে বলা হয় বল ধ্রুব। কে বলা হয় হচ্ছে, আমি এটাকে এখানে লিখে দিচ্ছি, কে হচ্ছে বল ধ্রুবক বা এখানে সমানুপাতিক ধ্রুবক, প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। ওকে, নাও এখন আমরা কি করতে পারি? আমরা যেটা করতে পারি, ওই যে আমরা অনেক কষ্ট করে অ্যাক্সিলারেশন একটা ভ্যালু পেয়েছি সেটা লিখে দিতে পারি, তাই না? সেটা কি? সেটা হচ্ছে এমন d স্কয়ার x dt স্কয়ার। ওকে, এখন এই মাইনাস kx যদি এই পাশে নিয়ে আসি তাহলে প্লাস হবে, তাহলে প্লাস kx ছিল 0। ওকে, আমরা সামনে এগিয়ে যাই। এখন হচ্ছে আমরা এই দুই সাইডকে m দিয়ে ডিভাইড করে ফেলবো, তাহলে দেখো কি হয়। m দিয়ে ডিভাইড করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এমন k/m। ওকে, নাও
আমরা লিখে নিই। তো ইহাই হচ্ছে সরল সন্ধিত আচ্ছা, তো ইহাই হচ্ছে সরল সন্ধিত স্পন্দন গতির কি সমীকরণ বলতো? এটা হচ্ছে একটা ব্যবকলনীয় সমীকরণ। কেন? why it is called differential equation as এখানে ডেরিভেটিভ যে টার্মটা ddx এটা কি আছে, so as this equation is related to derivative operator, so it is called differential equation, and obviously it is a second order differential equation. কেন এটা দ্বিঘাত ব্যবকলনীয় সমীকরণ? দেখো a স্কয়ার আছে, সো এটা হচ্ছে দ্বিঘাত ব্যবকলনীয় সমীকরণ। তো এটা হচ্ছে সরল সন্ধি স্পন্দন গতির ব্যবকলনীয় সমীকরণ, ব্যবকলনীয় সমীকরণ। অলরাইট, ওকে। সো আমরা অ্যাকচুয়ালি ব্যবকলনীয় সমীকরণ পেয়ে গেলাম। এখন এই সমীকরণ যদি আমরা সলভ করি, দেখো এখানে আমরা আননোন ভ্যালু x, তো x এর ভ্যালু আমরা পেয়ে যাব। সো আমরা যখন একটু আস্তে আস্তে করে বড় হব, যখন আমরা ঢাকা ইউনিভার্সিটি বুয়েট বড় বড় প্রতিষ্ঠানে পড়াশোনা করব, তখন হচ্ছে এই ধরনের আমরা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করা শিখব। তো এখন যদি আমরা পারি না, তাই হচ্ছে আমরা যে প্রাপ্ত মান বসিয়ে দিলাম ডিরেক্টলি। অর্থাৎ এটাকে যদি সলভ করা হয়, তাহলে দেখো যেহেতু দ্বিঘাত সমীকরণ, তাহলে সলিউশন কয়টা হবে? অবশ্যই দুইটা হবে। সো সেটা হচ্ছে একটা হবে, ধরো আমরা বলতেছি x1 = a sin ওমেগা টি প্লাস ডেল্টা, x2 হচ্ছে b cos ওমেগা টি প্লাস ফাই। হ্যাঁ, এটা হচ্ছে আমরা যদি সলভ করি তাহলে এমন দুইটা সলিউশন পাবো। তো আমরা আসলে এই বইটাতে অ্যাকচুয়ালি এই সলিউশনটা নিয়ে আমরা বেশি ডিসকাস করি। তো এটা আসলে এই ইকুয়েশনের সলিউশন, কারণ এটা দ্বিঘাত সমীকরণ, তাই সলভ দুইটা হবে। তো রুট আমরা পেয়ে গেলাম, এই ইকুয়েশনের রুট হচ্ছে একটা x1 x2। এখন এটা যদি তার একটা বীজ হয় বা সলিউশন হয়, তার মানে কি? তার মানে হচ্ছে এটাকে যদি আমরা এখানে বসিয়ে দেই, আলটিমেটলি এটা স্যাটিসফাই হবে, অর্থাৎ হচ্ছে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ হবে। সো চলো আমরা তাহলে এটাকে প্রুফ করি। তো যেটা প্রুফ জন্য আমাকে যেটা করতে হবে, এই ইকুয়েশনকে আমরা একটু সাইজ করে নিতে পারি। সেটা হচ্ছে এমন করে, দেখো dd স্কয়ার, এই যে মাইনাস ওমেগা স্কয়ার কে আমরা এই পাশে নিয়ে আসলাম। হ্যাঁ, কেউ কোনো কষ্ট পেও না, এটাকে যেহেতু এই পাশে নিয়ে আসছি কোনো সমস্যা নাই। এখন হচ্ছে আমরা এই x এর পরিবর্তে যদি আমরা এটা এখানে বসিয়ে দেই, দেখি আমরা কি পাই। তোমরা জানো, ধরো তোমরা যদি বলো স্যার x² - 7x প্লাস ধরো 18 বা 17, যেটাই বলো, সমান সমান যদি 0 হয়, তো এই সমীকরণের সমাধান যদি এরকম x যদি ধরো 3 হয়, কথার কথা, সেই 3 যদি এখানে পুট করো, তাহলে অবশ্যই কিন্তু লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড কি হবে? ইকুয়াল হবে। সো আমরা এখন জাস্টিফাই করব এটা এখানে অ্যাপ্রুভ করে কিনা। সো আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে এরকম। সো এবারে আমরা x এর ভ্যালু বসাই দেব। x কি দেখো, a sin ওমেগা টি প্লাস ডেল্টা। তার মানে কি? অর্থাৎ এটাকে আমরা হচ্ছে দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে উইথ রেসপেক্ট টু t। t এর রেসপেক্টে এটাকে আমাকে দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে চলো আমরা ডিফারেন্সিয়েট করে ফেলি। তো একবার করলে কি হয় দেখি, এটা আমাকে একটু ভাঙিয়ে লিখি। এটাকে চাইলে আমরা এইভাবে লিখতে পারি, এই যে, ঠিক আছে, এটাকে আমরা এইভাবে লিখলাম, তাতে কোনো সমস্যা নাই। a sin ওমেগা টি প্লাস ডেল্টা। ওকে, হ্যাঁ, এখন আমরা হচ্ছে অ্যাকচুয়ালি আস্তে আস্তে আমাদের ভিতরে কাজগুলো করে ফেলবো। তো এবার যদি আমরা এটাকে হচ্ছে ডিফারেন্সিয়েট করি, তাহলে কি হবে দেখো,
এটা থেকে যাবে। তো এই দেখো, তো ডিফারেন্সিয়েট যদি আমরা করি, sin কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাবো, ডিডিটি অফ কি sin x আমরা কি পাবো দেখো cos x। বাট যদি এমন হয় যে sin x না শুধু sin vx, তখন কি পাবো, এই বিটা হচ্ছে এখানে আগে চলে আসবে, তাই তো, অ্যাকর্ডিং টু ফর্মুলা অনুযায়ী, আর তখন cos bx হবে। সো এটাকে যদি আমরা আগে নিয়ে আসি, এ কি, এ হচ্ছে ধ্রুবক, ধ্রুবক বা কনস্ট্যান্ট হচ্ছে মাসুম বাচ্চা, তাদেরকে একদম এই যে ডিফারেন্সিয়েট যে গোলযোগ, এই গোলযোগের মধ্যে তাকে বিবেচনা করা যাবে না, তাকে আগে নিয়ে আসতে হবে। সো তাকে আমরা আগে নিয়ে আসলাম, তো sin দিয়ে করলে cos হবে cos ওমেগা টি প্লাস ডেল্টা। ওকে, এখন দেখো আসলে আমরা কিন্তু দেখো cos এটা বলে কি ধরছিলাম, t ধরছিলাম। সো যদি এমন হইতো sin t আর আমি t এর রেসপেক্টে করতাম, তাহলে এখানে কি হইতো, অ্যাকচুয়ালি cos t হইতো। সো যেহেতু এখানে আসলে t না, এখানে কি ওমেগা টি প্লাস ডেল্টা, সো এটাকে হচ্ছে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। ব্যাপারটা এরকম দেখো, যদি এরকম হইতো ডিডিটি অফ sin t না হয়ে ওমেগা টি প্লাস ডেল্টা, তখন আমি কি করতাম, তখন প্রথম হচ্ছে আমি এই sin ওমেগা টি প্লাস ডেল্টা এর জন্য লিখতাম cos ওমেগা টি প্লাস ডেল্টা, তারপর হচ্ছে এই টার্মটাকে আবার আমাকে ডিফারেন্সিয়েট করতে হতো। সো অ্যাকচুয়ালি এখন আমি তাই করতেছি। এখন এটাকে আমি যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে, জাস্ট টি ওমেগা হবে। কেন, এই ডেল্টা হচ্ছে ধ্রুবক, শুধু যদি ধ্রুবককে আমরা কি করি আর ডিফারেন্সিয়েট করি তাহলে অ্যানসার হবে 0। সো এটা আমি লিখবো না, তাহলে এটা হবে ওমেগা। সো আমরা ওমেগায় পেয়ে গেলাম। এখন এটাকে যদি আমরা আবার ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাই দেখো, আমরা যেটা পাবো সেটা হচ্ছে ওমেগা স্কয়ার a sin ওমেগা টি প্লাস ডেল্টা। এখন তোমরা বলতে পারো স্যার এখানে ওমেগা স্কয়ার কিভাবে আসছে, আমরা যদি আবার করি তাহলে এটার জন্য একটা ওমেগা হবে, আগের ওমেগা এই ওমেগা ওমেগা স্কয়ার আর a থেকে যাবে। সো আমরা কিন্তু অ্যাকচুয়ালি এটা পেয়ে গেলাম। এখন এই মাইনাস ওমেগা স্কয়ার এটার সমান আমরা কি লিখতে পারবো, এটার সমান কিন্তু আমরা লিখতে পারবো x। সো আমরা কিন্তু পেয়ে গেছি। তো আমরা পেলাম হচ্ছে লেফট হ্যান্ড সাইড এইটার সমান কি পেলাম, মাইনাস ওমেগা স্কয়ার x। এখন আমাদের কিন্তু লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইডে কিন্তু এটাই ছিল। সো প্রুফ হয়ে গেল। সো আমরা বলতে পারি যে x a sin ওমেগা টি প্লাস ডেল্টা, এই সমাধানটি অবশ্যই হচ্ছে এই ইকুয়েশনের একটি কি সমাধান, ওকে, বা একটা বিস বা রুট। তো আজকে এই পর্যন্তই, তোমাদেরকে অনেক ধন্যবাদ। তো নেক্সট ভিডিও ক্লাসে তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। তো তোমরা যদি ভিডিওটি শেয়ার করে না দাও, এখন অবশ্যই শেয়ার করে দাও। আর যদি তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে, কাইন্ডলি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো ভালো থাকো, আসসালামু আলাইকুম।